আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দিকে দিকে শোনা যাচ্ছে শেখ হাসিনার ফিরে আসার কথা, এবং শেখ হাসিনা কবে ফিরবেন, আওয়ামী লীগ নেতারা কবে ফিরবেন, সে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। আমি এখন এই নিয়ে কোনো কথা বলবো না এই কারণে, কারণ খলিলুর রহমানের কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা, এবং অমিত শাহ এবং অজিত দোভাল পরপর দুদিন। এখন আজকে রাত্রে খলিলুর রহমান প্লেন ধরছেন, আজ রাতে ভারতে থাকবেন, তারপর সকালবেলাতে উনি ওনার যথারীতি কাজকর্ম শুরু করবেন। এখন খলিলুর রহমান, তাকে যেটা বলা হয়েছে যে আপনি প্রথম দুটো পয়েন্ট, 10টা পয়েন্টের প্রথম দুটো পয়েন্ট আপনি বাদ দিয়ে 3 নম্বর পয়েন্ট সেটা নিয়ে আপনি আলোচনার জন্য আমাদের অবগত করার জন্য আনছে। সেটা হচ্ছে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে আপনারা যে দূরত্ব বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা সম্পর্কে আপনারা জানাচ্ছেন। কিন্তু 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। আইসিটি দিয়ে মামলা করা হয়েছে, এবং 2, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে দিতে হবে। এই দুটো জিনিস আগে আপনাকে লিখিতভাবে সরকারের পক্ষ থেকে নিয়ে আসতে হবে অ্যাজ আপনার ফরেন মিনিস্টার। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তার মানে ফরেন মিনিস্টার। আপনি যখন এখন বিএনপির ফরেন মিনিস্টার, তাহলে ফরেন মিনিস্টারের দায়িত্ব হচ্ছে এইগুলোকে সরকার টু সরকার জানানো। অতএব এই দায়িত্বটা আপনার ওপরেই পড়েছে। এবার কালকে খলিলুর রহমান বৈঠকের পর, কাল পরশু বৈঠকের পর কি দস্তাবেজ যদি দেন এবং কি আলোচনা হয়, তারপরে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তন নিয়ে তখন কথা বলবো। তার আগে কথা বলবো না, আমি ঠিক করে নিয়েছি। কারণ সলিড তথ্য যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমি কাগজ দেখে বলি, তাতেই আমায় দেখে দেয় গুজব বলে। কাগজ ছাড়া বললে পরে তো আরো মুশকিল। এখন দুটো খবর আপনারা আগাম দিয়ে রেখে দিই, পরে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মায়ানমার সরকার, তারা কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে, তারেক রহমানকে না। আবার আরাকান আর্মি পৃথকভাবে কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে। এর পেছনে রহস্য কি, কেন করলো, সেটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওতে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে। দ্বিতীয় হচ্ছে, এই যত পুলিশ মারা হয়েছে না, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, 27 জন সমন্বয়কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তারেক জিয়ার সরকার, তারেক রহমানের সরকার বলা যায়। এখন সেই মামলার গতি প্রকৃতি, কারা কারা আছেন সেখানে, বলেছিলেন ল্যাজমোটা সমন্বয়ক সব, তারা কেউ পার পাবে না। পরবর্তী যে সরকারি এসে বসুক, সে হাসিনা সরকারি বসুক বা অন্য যে কোনো সরকার এসে বসুক, ভারতবর্ষ ছাড়বে না, এদের কাউকে ছাড়বে না, কারোর রেহাই নেই। আমি কিন্তু বরাবর বলে গেছি, তখন আপনারা নানান কথা লিখেছেন, আমি আজকাল আপনাদের কথা কানে দিই না। কারণ আপনাদের প্রধানমন্ত্রী একটা কথা আমাকে বলেছেন, শোনো, যে গাছে ফল ধরবো সেই গাছই লোকে ঢিল মারবো, সুতরাং ওই সবে কান দিও না, তুমি তোমার কাজ করে যাও। তাহলে আমি আমার কাজ করে যাচ্ছি। এবার আর একটা খবর আপনাদের দিই, এই দুটো খবর তারপরে বিস্তারিত ভাবে আমি দেবো। একটা হচ্ছে সমন্বয় 27 জন কারা এবং তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে যাচ্ছে, আর খলিলুর রহমানকে কেন মায়ানমার সরকার এবং ওই আমরা আরাকান আর্মি কনগ্রাচুলেট করলো, তার পেছনের কাহিনীটা বলবো পরবর্তী ভিডিওতে। আজকে আমি এখন আলোচনা করবো, সেটা হচ্ছে একদিন ধরে পাকিস্তানকে খুশি করছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার তার ভারতকে খুশি করার পালা। ভারতকে খুশি করতে গিয়ে তিনি এমন একটা বোমা ফাটিয়েছেন যে পাকিস্তান প্রায় রসাতলে যাওয়ার জোগাড়। সেটা আবার আমাদের কাগজেই বেরিয়েছে।
এই দেখুন আজকের কাগজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, ভালো করে দেখে নিন। 26শে ফেব্রুয়ারি, আনন্দবাজার পত্রিকা। তলায় কি লেখা আছে? ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। দেখে নিন ভালো করে। ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। এখন ট্রাম্প দাবি করেছেন কি? ট্রাম্প অদ্ভুত রকম দাবি করেছেন। অন্তত 80 বার তো ভারতের ফেলেছেন, মানে বিমান ফেলেছেন, ভারতের যুদ্ধ থামিয়েছেন 80 বার বলেছিলেন অন্তত উনি। আর 11টা প্লেন পড়েছে, সেটাও উনি বলেছেন। এইবারে যেটা উনি দাবি করেছেন সেটা নতুন, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি 25শে ফেব্রুয়ারি। তার হস্তক্ষেপেই যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে বিরতি টেনেছিল, এই দাবি অন্তত 80 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ব্যাপারে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন আমেরিকা হস্তক্ষেপ না করলে অন্তত 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। ভাবুন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অতীতে বারবার খারিজ করেছে ভারত, যদিও শরীফ আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়েছেন। ফলে ট্রাম্পের আজকের দাবিতে শরীফেরই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফেরই মুখ পুড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। তাদের ব্যাখ্যা, 4 দিনের অপারেশন সিঁদুরে ভারত ঠিক কতটা এগিয়েছিল তা ট্রাম্পের কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে 1 বছর পূর্ণ করেছেন ট্রাম্প। সেই উপলক্ষে সে দেশের কংগ্রেসের বক্তৃতা দিচ্ছেন তিনি। সেখানে তার দাবি, এই 1 বছরে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে ইসরায়েল হামাস, ইসরায়েল ইরান, মিশর ইথিওপিয়া, সার্বিয়া কোসাভো, রোয়ান্ডা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আর্মেনিয়া আজারবাইজান এবং কম্বোডিয়া থাইল্যান্ড। কোনোটাই আদতে কিছু হয়নি। ভালো। ট্রাম্প বলেন, দেশে ও বিদেশে আমেরিকানদের নিরাপত্তা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা গর্বের সাথে কাজ করেছি। প্রথম 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি আমি। পাকিস্তানে ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমায় বলেছেন আমি হস্তক্ষেপ না করলে 3.5 কোটি মানুষ মারা যেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথম যুদ্ধটি থামানোর জন্য আমার প্রশাসন কাজ করে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হত্যাকাণ্ড চলছে। এই সময় প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। মানে যখন এর আমলের কথা বলছেন উনি, বাইডেনের আমলের কথা বলছেন। ট্রাম্প এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সেনাকে সম্মানিত করেছেন, বলেছেন আমি সবসময় রাষ্ট্রীয় সম্মান চেয়েছি, কিন্তু আমাকে জানানো হয়েছে আমি নিজেকে জানাতে পারিনি। এখানটা কি লিখেছে আমি বুঝতে পারছি না, এখানটা লেখাটা ভুল হয়েছে। কিন্তু আমাকে জানানো হয়েছি আমি নিজেকে তা দিতে পারি না। মানে কি বলতে চেয়েছে কাগজ আমি ধরতে পারছি না। গত 10 মে অপারেশন সিঁদুরের 4 দিনের মাথায় সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকার মধ্যস্থতায়। তিনি আরো দাবি করেন 2 দেশের উপরে 200% আমদানির শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তাতেই যুদ্ধ থামে। ভারত অবশ্য এই দাবি অস্বীকার করে এসছে। দাবি করেছে 2 দেশের ডিরেক্টর জেনারেল, মানে এটা বন্ধ করেছে 2 দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন। তারা সরাসরি কথাবার্তা বলে যা দেখানো হয়েছে টিভিতে সেই অনুযায়ী যুদ্ধ থামানো হয়েছে। এটা হচ্ছে ভারতের বরাবরের যেটা বক্তব্য, সেই বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে নতুন করে উনি দাবি করলেন 3.5 কোটি মানুষ মারা যেত, তাতেও কিন্তু ভারতবর্ষ কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের কোনো কথাতেই আজকাল কোনো প্রতিক্রিয়া জানানো হয় না, এটা একদম সঠিক। ট্রাম্প যা বলেন তার উল্টো তিনি করেন, আর যা করেন সেটা উনি বলেন না। উনি রাত্রিবেলা শোন, মাঝরাতে একটা চিন্তা হয়, উঠে তিনি সমাজবাদ করে লিখে ছেড়ে দিলেন। তার যে প্রতিফলন কিভাবে সারা বিশ্বে পড়তে পারে, তিনি মানে বিশ্বের সব থেকে বড় শক্তিশালী রাষ্ট্রের একজন প্রধান, তার একটা বক্তব্য কোথায় গিয়ে যেতে পারে প্রতিক্রিয়া, সেটা উনি ভাবেন না। উনি বলে দেন, ওনার মতো করে বলে দেন। এবারও বলেছেন 3.5 কোটি মানুষ মারা যেত। কখনোই এটা সত্য নয়। যদিও ভারত মুখে কিছু বলবে না, কিন্তু আমরা জানি
এটা ট্রাম্পের আর একটা গুণ, সেটা হচ্ছে ভারতকে এখন একটু সন্তুষ্ট করার ব্যাপার আছে। ভারত এফটিএ ডিল এগিয়ে আসছে, আর এফটিএ যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ ট্রাম্পকে গভীর গাড্ডায় ফেলে দেবে। আর মোদিজি এটা নিয়ে কোনো কথা বলছেন না, ফলে এখন ট্রাম্প বাবু বলেছেন মুশকিলে। তো প্রথম যেটা আমি বললাম আপনাদের যে খলিলুর রহমানের সঙ্গে কালকে পরশু দুদিন মিটিং আছে, এই দুটো মিটিং এর পর কি পরিস্থিতি হয় এবং ওই দুই পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 এই দুটো নিয়ে কি জবাব খলিলুর রহমান নিয়ে আসেন, তার উপরে শেখ হাসিনার ফেরা না ফেরা নিষ্পত্তি হচ্ছে। তবে এটা নিশ্চিত জানুন যে ভারতবর্ষ তার সুরক্ষা নিশ্চিত না করে শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না। 100% নিরাপত্তা নিশ্চিত করা হলে তারপরে উনি ফেরত পাঠাবেন। তার আগে যা ব্যবস্থা হচ্ছে হোক না, সেগুলো হতে থাকুক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত যত আইনি ব্যাপারগুলো আছে সেগুলোকে সরলীকরণ করতে হবে বা উঠিয়ে দিতে হবে। যে কোনো একটা, যদি আইসিটির যদি যে তাজুল ইসলাম তাকেই যদি সরিয়ে দেয়, চিফ প্রসিকিউটর যিনি প্রথম এই মামলাটা করেছেন, তাকেই যদি অবৈধ ঘোষণা করে সরিয়ে দেওয়া হয়, তাহলে মামলা থাকেটা কি? 12 তারিখ আপনাদের সংসদ বসছে, সেই সংসদে এটা যদি উত্থাপন না হয় তাহলে অলরেডি এটা বাতিলই হয়ে যাবে। কারণ সেই দিকেই যাচ্ছে ব্যাপারটা, দেখা যাক, হয়তো সেই উত্তরটাই হয়তো উনি নিয়ে আসবেন, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তবে ট্রাম্পের যে খবরটা আমি বললাম সেটা কিন্তু এই আমি কাগজ দেখে বললাম ভাই, এই কাগজ দেখে বললাম, যেটা আপনাদের দেখালাম। আমাকে আবার গুজববাজ বলবেন না, গুজববাজ যদি বলেন তাহলে এই ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, তিনি যেটা বলেছেন। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে এবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে জেবেল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটু উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে।
দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল, যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার, ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ, কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করাটাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এই দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর 10মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর 10মিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়।
2024 সালের 5 আগস্ট বিকেলে 10 মিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21শে অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরো বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি 6 থেকে 9 মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে